প্লেট বাউন্ডারিতে চাপ বাড়ছে, দেশে ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এলাকার তথ্য দিল বিশেষজ্ঞরা। এবার স্বর্ণের সঙ্গে বাড়ল রূপার দামও। পাক আফগান যুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেবে না বাংলাদেশ। জামায়াতকে 50টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে, দাবি গোলাম পরোয়ারের। জ্বালানি ঘাটতি ও বিল বকেয়া, বিদ্যুৎ সরবরাহে অনিশ্চয়তা বাড়ছে। বাংলাদেশের এলডিসি উত্তোলন 3 বছর পিছিয়ে দেওয়ার আবেদন জাতিসংঘে পর্যালোচনায়। 2 বিভাগে বৃষ্টি হতে পারে আজ। দর্শক, শুনছিলেন দিনের শীর্ষ খবরের প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। বাংলাদেশে 7 মাত্রার বেশি ভূমিকম্পের আশঙ্কা বাড়ছে। গত 1 মাসে অন্তত 10 বার ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ শুক্রবার জুমার নামাজের পর 5.4 মাত্রার কম্পন এবং এর আগে নরসিংদীতে 5.7 মাত্রার ভূমিকম্পন জনমনে আতঙ্ক তৈরি করেছে। ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম জানান, ভূগর্ভস্থ টেকটনিক প্লেটে দীর্ঘদিন ধরে শক্তি জমা হচ্ছে। ছোট ছোট কম্পন বড় ভূমিকম্পের ইঙ্গিত হতে পারে। ইতিহাস বলছে 1897 সালের 12 জুন গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক 8 মাত্রার বেশি কম্পনে কেঁপেছিল এই অঞ্চল। বিশেষজ্ঞদের মতে প্রতি 100 থেকে 150 বছর পর 7 মাত্রার বেশি ভূমিকম্পের ঝুঁকি থাকে। সবশেষ 1930 সালে 7 মাত্রার কম্পন হয়েছিল। সেই হিসাবে বড় ঝুঁকি সামনে থাকতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয়, রাজধানী ঢাকার প্রায় 90% ভবনই ভূমিকম্প সহনীয় নয়। তাই এখনই ভবন পরীক্ষা ও নির্মাণে কঠোর নীতিমালা অনুসরণের আহ্বান জানাচ্ছেন বিশেষজ্ঞরা। ভূতত্ত্ববিদদের মতে বাংলাদেশ ভারতীয় ও ইউরেশীয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত, ফলে এখানে ভূমিকম্পের ঝুঁকি ঐতিহাসিকভাবেই বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও জলবায়ু সহনশীলতা বিভাগের অধ্যাপক ডক্টর জিল্লুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন, সাতক্ষীরা অঞ্চল তুলনামূলক কম ঝুঁকিতে থাকলেও উত্তর ও পূর্বাঞ্চল উচ্চ ঝুঁকিপূর্ণ। ঢাকাকে মাঝারি ঝুঁকির মধ্যে ধরা হলেও ঘনবসতি ও অনিয়ন্ত্রিত নগরায়নের কারণে মাঝারি মাত্রার ভূমিকম্পেও ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তিনি জানান, দেশের ভিতরে ছোট ছোট অজ্ঞাত ফল্ট লাইন চিহ্নিত করা জরুরি। রাজধানী ও চট্টগ্রামকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ নগরী হিসেবে চিহ্নিত করছেন নগর পরিকল্পনাবিদরা। টানা 3য় দফায় দেশের বাজারে বাড়ানো হলো স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের 22 ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম বেড়েছে 4,374 টাকা। এতে নতুন দাম দাঁড়িয়েছে 2,65,414 টাকা। শনিবার সকাল 10:30 থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে 21 ক্যারেট স্বর্ণের ভরি বেড়ে হয়েছে 2,53,342 টাকা এবং 18 ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে 2,17,125 টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি এখন 1,77,701 টাকা। এর আগে 21 ও 23 ফেব্রুয়ারি 2 দফায় দাম বাড়ানো হয়েছিল। 3 দফায় মোট বেড়েছে 9,856 টাকা। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রূপার দামও। 22 ক্যারেট রূপার ভরি এখন 6,882 টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির কারণেই এই সমন্বয় করা হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক হিসেবে অভিহিত করে এই বিষয়ে বাংলাদেশ প্রকাশ্যে কোনো অবস্থান নেবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। শুক্রবার দিবাগত রাতে সৌদি আরবের জেদ্দায় ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত ওআইসি নির্বাহী কমিটির বৈঠকে অংশগ্রহণ শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সরকারের এই কূটনৈতিক অবস্থানের কথা জানান। এ সময় তিনি মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্যও তুলে ধরেন। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার অস্থিরতা নিরসনে বাংলাদেশ আলোচনার মাধ্যমে সমাধানের উপর গুরুত্ব দেয় বলে তিনি মন্তব্য করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার দাবি করেছেন, নির্বাচনের ফলাফলে ইঞ্জিনিয়ারিং করে জামায়াতকে 50টির বেশি আসনে হারিয়ে দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার রুকন সম্মেলনে তিনি বলেন, ভোট গণনা ও ফল ঘোষণা প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে।
অনেক আসনে 1 থেকে 5,000 ভোটের ব্যবধানে জামায়াতকে পরাজিত দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গোলাম পরোয়ার জানান, বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে এবং নির্বাচনী ট্রাইব্যুনালে পুনর্গণনা ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হবে। তিনি আরও বলেন, জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, সহিংস বা চরমপন্থার পথে তারা যাবে না। আগামী দিনেও দল জনগণের পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন। বকেয়া বিল ও বিদ্যুৎ সংকটে আসন্ন গ্রীষ্মে লোডশেডিংয়ের শঙ্কা বাড়ছে। সরকারি বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের কাছে প্রায় 46,000 কোটি টাকা পাওনা রয়েছে। শুধু গ্যাস বিল বকেয়া 16,516 কোটি টাকা। চুক্তি অনুযায়ী সব বিদ্যুৎ কিনে নেয় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB, কিন্তু ভর্তুকি ও আর্থিক ঘাটতির কারণে সময়মতো বিল পরিশোধ করতে পারছে না সংস্থাটি। ফলে বেসরকারি কেন্দ্র মালিকরা সতর্ক করেছেন, বকেয়া না পেলে জ্বালানি কিনে বিদ্যুৎ উৎপাদন কঠিন হবে। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা 18,500 মেগাওয়াট ছাড়াতে পারে। দেশে উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াট হলেও গ্যাস, কয়লা ও তেলের ঘাটতিতে পুরো সক্ষমতা ব্যবহার অনিশ্চিত। বিশেষজ্ঞরা বলছেন, দিনে 120 কোটি ঘনফুট গ্যাস না পেলে কয়েক ঘন্টা লোডশেডিং করতে হতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত বকেয়া পরিশোধ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত না হলে গ্রীষ্মে ভোগান্তি বাড়বে। স্বল্পোন্নত দেশ বা LDC থেকে বাংলাদেশের উত্তরণ 3 বছর পিছিয়ে দেওয়ার আবেদন গ্রহণ করেছে জাতিসংঘ। তবে এটি এখনো অনুমোদন নয়। আবেদনটি পর্যালোচনা করবে জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা CDP। নিউ ইয়র্কে চলমান বৈঠকে CDP প্রথমে সরকারের উত্থাপিত কারণগুলো যাচাই করবে। এরপর সুপারিশ পাঠানো হবে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে। সেখান থেকে বিষয়টি যাবে জাতিসংঘ সাধারণ পরিষদে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। বর্তমান সূচি অনুযায়ী 24 নভেম্বর 2026 বাংলাদেশ LDC থেকে উত্তরণ করার কথা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পেতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় লাগতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত স্বাভাবিক লঘুচাপের প্রভাবে দেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকলেও তাপমাত্রায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ধাপে ধাপে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে শুষ্ক আবহাওয়ার মাঝেও চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। আজ ইফতারের সময় সন্ধ্যা 6টা বেজে 9 মিনিটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।